অস্ট্রেলিয়ার গতি দানবদের বিপক্ষে টেস্টেও টাইগাররা মেরে খেলতে চায়, প্রধান নির্বাচক বলছেন তাছাড়া উপায়ও নাই। কেন বাংলাদেশ শুধু অস্ট্রেলিয়ার উত্তরেই খেলতে যায়? শক্ত প্রতিরোধ থেকে বিজনেস ভ্যালু সবখানেই পিছিয়ে তাই। ক্রীড়াঙ্গন আবার হবে 20 থেকে ফুল, প্রধানমন্ত্রী ধরিয়ে দিলেন কোথায় কোথায় করা যাবে না ভুল। এমি মার্টিনেজকে দলে নিতে চলছে দড়ি টানাটানি, আর্জেন্টাইন গোলকিপারের ভালো লাগছে কার হাতছানি। স্বাগত খেলা যোগে, আপনাদের সাথে আছি খালিদ জামিল। কথায় আছে অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স, কিন্তু অস্ট্রেলিয়ার গতি দানবদের বিপক্ষেও কি মেরে খেলা সম্ভব? প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলছেন অজি কন্ডিশনে সাফল্য পেতে ওই ছকের বিকল্পও নাই। নাহিদ শরীফুল লিটনদের ইনজুরি কতটা চাপে ফেলেছে সিলেকশন প্যানেলকে, সেই ব্যাখ্যাও দিয়েছেন হাবিবুল বাশার। সবার কাছে চান পজিটিভ ক্রিকেট। সাইফুল রূপকের রিপোর্ট। ওদের বোলাররাও সব অ্যাটাকিং এবং দে ডোন্ট এক্সপেক্ট যে তাদের কি কেউ অ্যাটাক করবে। সো আমার কাছে মনে হয় যে যদি অ্যাটাকিং ডাজন্ট মিন যে আপনি একদম সব বল মানে ছাড়বেন, বাট পজিটিভ মাইন্ডসেট নিয়ে ব্যাটিং করাটা মনে হয় অস্ট্রেলিয়ান টিমের সাথে যারাই করে তারা সাকসেসফুল বেশি হয়। গ্রানাইট স্ল্যাবে জাকের সৌম্যদের ঘাম ঝরানো অনুশীলন, প্রধান নির্বাচকের স্বপ্নটা কি ওরা বাস্তবে রূপ দেবে? অর্থাৎ অজি কন্ডিশনে 3 দানব স্টার্ক, কামিন্স, হ্যাজলউডের উপর চড়াও হয়ে ওদের বলের সুতা ছিঁড়ে ফেলার সাহস দেখাবে বাংলার ব্যাটাররা? প্রায় 5.5 বছর পর টেস্ট দলে ফেরা সৌম্যকে নিয়েই কেন বাজি ধরছে জাতীয় দল সংশ্লিষ্টরা? সৌম্য সরকার ডেফিনেটলি হি সামওয়ান যে অনেকদিন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে, এই যে পেসটা আমরা এক্সপেক্ট করছি অস্ট্রেলিয়াতে, এটা খেলে অভ্যস্ত। আমরা অন্য ওপেনার দিকেও চিন্তা করেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি এই মুহূর্তে আমাদের রাইট হ্যান্ড নেই, ওপেনার খুব বেশি প্রস্তুত অবস্থায় নেই। 23 বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলার সুযোগ মিলেছে, অথচ মহা গুরুত্বপূর্ণ সিরিজের আগে চোটে জর্জরিত টিম বাংলাদেশ। প্রথম টেস্টের স্কোয়াডে নেই লিটন ও শরীফুল, গোটা সিরিজ থেকেই ছিটকে গেছেন হটকেক নাহিদ রানা। প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারবে টাইগাররা? ওই টিমের সাথে খেলতে যেরকম প্রস্তুতি দরকার, টিমটা যেরকম অবস্থায় থাকা দরকার, ঠিক সেই অবস্থায় কিন্তু আমরা ছিলাম। সো সেখান থেকে যখন আমাদের সেটব্যাকগুলো আসছে, স্পেশালি ডিউ টু ইনজুরি, ইট ওয়াজ রিয়েলি চ্যালেঞ্জিং। আমাদের একদম শেষ মুহূর্ত পর্যন্ত ওয়েট করতে হচ্ছে। আমরা শেষ মুহূর্তে ওয়েট করেছি বারবার। মানে আপনি জানেন, আপনারা সবাই জানেন যে অনেক প্রসেসের মধ্যে যেতে হয়েছে কোনোভাবে, মানে অ্যাটলিস্ট কেউ 2টি টেস্ট না পারুক, একটা টেস্ট যদি পারে আমাদের যারা মেন প্লেয়ার, সেটার জন্য আমরা অপেক্ষা করেছি। যে কোনো টেস্ট দলে যদি দেখেন ইজ এ সেন্সেশন অ্যান্ড স্পেশাল বল, তো তাকে না থাকার আক্ষেপটা তো থাকবেই। বাট যখন নেই তখন দেখুন লাস্ট অ্যাশেজ সিরিজে কিন্তু প্যাট কামিন্স খেলেনি, তাকে ছাড়া কিন্তু আসলে খেলতে হয়েছে। সো তারা তোকে একবার বলে না যে আমাদের মেন বোলার ক্যাপ্টেন নেই। সো আপনি যখন আপনার মূল বোলার না থাকবে, সেটা নিয়ে আক্ষেপ করে তো আসলে আপনার মানে আপনি গোয়িং ফর আগে এগোতে পারবেন না। এবং আমি মনে করি যে আমাদের যারা আছেন, লুক, তাসকিন ইজ এ ফ্যান্টাস্টিক বোলার। 2003-এর ওই সফরে 2 টেস্টেই ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সেঞ্চুরি কিংবা ফাইফার ছিল না কোনো টাইগারের। এবার কি কোনো সম্ভাবনা দেখছেন প্রধান নির্বাচক? একটা জিম্বাবুয়ের সাথে সেঞ্চুরি করা অস্ট্রেলিয়ার সেঞ্চুরি করার মধ্যে অনেক ডিফারেন্স। মানে আপনি তো আপনার ক্যারিয়ার হাইলাইট হয় না, আমার ক্যারিয়ার হাইলাইটেড কি। সো ওই অস্ট্রেলিয়ার সাথে মাটিতে যদি আপনি সেঞ্চুরি করেন, ওইটা আপনার ক্যারিয়ার হাইলাইট থাকবে। সো যে কোনো খেলার জন্যে ওই অস্ট্রেলিয়ার যে 5 উইকেট পাওয়া মানে সেঞ্চুরি করা, এটা তার পুরো এন্ড অফ ক্যারিয়ার সে বলতে পারবে যে আমি অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করেছিলাম, 5 উইকেট পেয়েছিলাম। সো এটা মনে হয় যে কোনো ক্রিকেটারের জন্য একটা হয় না, আমরা তো ক্রিকেট খেলি, আমাদের পেশা, আমরা ভালো করতে চাই, বাট সবার মনের মধ্যে কিন্তু কিছু থাকে যে আমি যেন শেষ করে কোনো কিছু একটা মনে রাখতে পারি। তো দিস ইজ এ সিরিজ যেখানে যে পারফর্ম করবে সেটা নিয়ে তো তার সারা জীবনের ক্যারিয়ারে হাইলাইট হয়ে থাকবে। 2 টেস্টের সিরিজ খেলতে 31 জুলাই দেশ ছাড়বে টিম বাংলাদেশ। 13 আগস্ট অস্ট্রেলিয়ার ডারউইনে প্রথম ম্যাচ। সাইফুল রূপক, 71। প্রায় 2 যুগ পর অস্ট্রেলিয়ার আমন্ত্রণে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। তবে সিডনি, মেলবোর্ন কিংবা দেশটার অন্য কোনো ঐতিহাসিক সুপরিচিত টেস্ট গ্রাউন্ডে খেলার অভিজ্ঞতা তাদের হচ্ছে না। কারণ এ যাত্রায় যে 2টো টেস্ট হবে, তার একটা ডারউইনে আর অন্যটা ম্যাকাইতে, যেখানে টেস্ট হয়নি কখনোই। কিন্তু কেন হয় এমন? বিস্তারিত রিপোর্টে।
অস্ট্রেলিয়ার মতো একটা দেশের ক্রিকেট গ্রাউন্ডের নাম হবে তাদের কোনো স্পোর্টস গ্রেটের নামে, কিংবা যে শহরের সেই ভেন্যু সেটার নামে। রাজনৈতিক বা কর্পোরেট স্পন্সরও সাইনবোর্ড দখলে নিতে পারে কালে ভদ্রে, কিন্তু কুইন্সল্যান্ড স্টেটের ম্যাকাইতে যে ক্রিকেট ডেস্টিনেশন, তার নাম রাখা হয়েছে একটা ইউনেস্কো হেরিটেজের নামে, দ্য গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা। কারণ এই ম্যাকাই শহরকে বলা হয় সেই ওয়ান অ্যান্ড অনলি গ্রেট ব্যারিয়ার রিফের গেটওয়ে। কিন্তু এই মাঠ তো ক্রিকেটের জন্য বিখ্যাত নয়। ডারউইনের 22 বছর পর ফিরছে টেস্ট। সর্বশেষ 2004-এ শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিল স্বাগতিকরা, আর ম্যাকাইতে এটাই প্রথম টেস্ট। অস্ট্রেলিয়ার 12 নম্বর টেস্ট ভেন্যু হিসেবে ইতিহাসে নাম উঠবে তার। কিন্তু প্রশ্ন হচ্ছে, মেলবোর্ন, সিডনি, অ্যাডিলেড বাদ দিয়ে কেন এই দুটো শহর? উত্তরটা সহজ। আগস্টে সাউদার্ন অস্ট্রেলিয়ায় তীব্র শীত। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, সিডনি ক্রিকেট গ্রাউন্ড, অ্যাডিলেড ওভাল, এই মাঠগুলোতে তখন অস্ট্রেলিয়ার রুলস ফুটবল আর ন্যাশনাল রাগবি লিগের হাই ভোল্টেজ সিজন চলে। ক্রিকেট সেখানে ঢোকার জায়গাই নেই। কিন্তু ডারউইন আর ম্যাকাইতে এখন ড্রাই সিজন, রোদ ঝলমলে আকাশ, ক্রিকেটের জন্য আদর্শ। বাণিজ্যিক সত্যিটাও লুকানোর উপায় নেই। অস্ট্রেলিয়ার মেইন সামার উইন্ডো, বক্সিং ডে টেস্ট, নিউ ইয়ার টেস্ট, সেগুলো ভারত, ইংল্যান্ড, সাউথ আফ্রিকার মতো টিমের জন্য জমিয়ে রাখা হয়। বাংলাদেশের মতো দলকে অফ সিজনে আমন্ত্রণ জানানোর নীতি বছরের পর বছর ধরেই চলে আসছে। 2003-এও এই একই কারণে জুলাই আগস্টে ডারউইন আর ক্যার্নসে খেলা হয়েছিল। তবে গত 23 বছর ধরে অস্ট্রেলিয়ার মাটিতে যেন অফ সিজনের টেস্ট সিরিজ খেলারও যোগ্যতা অর্জন করতে পারেনি টাইগাররা, যে কারণে ডাক পড়েনি একবারও। তার কারণটাও বোঝা যায়। 2003 সালে যখন খালেদ মাহমুদ সুজনের দল খেলতে গিয়েছিল, সেবার দুটো ম্যাচে হেরেছিল ইনিংস ব্যবধানে। সেই দলে ছিলেন টাইগারদের বর্তমান প্রধান নির্বাচক হাবিবুল বাশারও। আবারও যদি এমন একপেশে ম্যাচ হয়, তার কোনো ব্যবসায়িক লাভ খুঁজে পায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। প্রায় 23 বছর পর বাংলাদেশ ফিরছে সেই একই শহর ডারউইনে। তবে এটা কয়েক জেনারেশন পরের একটা দল, যার নেতৃত্বে নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ আর আগের মতো নেই। ওদের দেখে যে অজিরা নাক সিটকাতো, তাদের 2017-তে টেস্ট হারানোর অভিজ্ঞতাও আছে টাইগারদের। তারপরও অবশ্য তামিম, সাকিব, মুশফিকদের ডাক পড়েনি অস্ট্রেলিয়ার ডেরায় টেস্ট খেলতে। এবার একরকম বাধ্য হয়েই করতে হয়েছে সেটা, কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপের হিসেবের বাধ্যবাধকতা। ক্রিকেট অস্ট্রেলিয়া অবশ্য বলছে, আবহাওয়ার কথা বিবেচনায় রেখে সারা বছর এভাবে ক্রিকেট মাঠে রাখা যে যাচ্ছে, সেটা ভেবেই তারা খুশি। অপরাজিত নর্দার্ন অস্ট্রেলিয়ায় ম্যাচ আয়োজনের সেটাই কারণ হিসেবে ব্যাখ্যা করছে সিএ। নাজমুল শান্তর দল অবশ্য বেশ ভালো অবস্থানে আছে রানিং সাইকেলে। 4 ম্যাচে 2 জয়ে আছে টেবিলে ভারতের ওপরে। তাই টাইগার ক্রিকেটে আরেক নতুন সূর্য উঠবে ডারউইনে, হবে মাউন্ট মঙ্গানুয়ের মতো কোনো এক ইতিহাস। সমর্থকদের প্রত্যাশা সেটাই। খালিদ জামিল, একাত্তর। কুড়ি হয়ে থাকা প্রতিভা ফুল হয়ে ফুটবে, সেই স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল নতুন কুড়ি স্পোর্টস 2026-এর আসর। সমাপনী দিনটা ছিল প্রতিযোগিতায় ঠাসা। ফুটবল ম্যাচ, দৌড় প্রতিযোগিতা, সব মাঠে বসে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভবিষ্যৎ তারকাদের নিয়ে নিজের প্রত্যাশার কথাও জানান প্রধানমন্ত্রী। সেই সাথে শিক্ষার্থীদের প্রতি বিশেষ অনুরোধও জানান তিনি। আবু নাইমের রিপোর্টে বিস্তারিত। ভিআইপি বক্সে বসে ছোটদের খেলা সুবিধা মতো দেখতে পারলেও মনটা ঠিক ভরছিল না। গ্লাসের দুনিয়া ছেড়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বেরিয়ে আসলেন, মাঠে চেয়ার পেতে বসলেন। এবার ভীষণটা আরো ক্লিয়ার, ঠিক যেন এভাবেই আজকের শিশুদের জন্য পথটা পরিষ্কার করে দিতে চায় বাংলাদেশ সরকার। সেই স্লোগানে নতুন কুড়ি স্পোর্টসের অগ্রযাত্রা। প্রতিভা খুঁজে বের করার মিশন নিয়ে শুরু হয় নতুন কুড়ি স্পোর্টস। উদ্বোধন থেকে সমাপ্ত এই যাত্রায় প্রায় 1,70,000 ক্ষুদে ক্রীড়াবিদদের খুঁজে পায় নতুন কুড়ি স্পোর্টসের মাধ্যমে। ক্রীড়াঙ্গনে ওদের পথটা সুগম করতে সরকারের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। এমনকি সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ব্যাপারটাকে বিশেষ হাইলাইটেড করতেও পরামর্শ দিয়েছেন। মিডিয়ার ভাই আপনারা যারা এখানে উপস্থিত আছেন, সেটা ইলেকট্রনিক মিডিয়া হোক বা প্রিন্ট মিডিয়া হোক, আপনাদের কাছে আমার একটি অনুরোধ আছে। যত নিউজই থাক, আগামীকাল আপনাদের সম্প্রচারিত প্রতিষ্ঠানে, আপনাদের পত্রিকায় যদি আজকের এই বাচ্চাদের খেলা, আজকের এই ভবিষ্যৎ যারা আছে, তাদের নিউজটা যেন আগামীকাল লিড করা হয়, এটি আমার অনুরোধ রইল আপনাদের কাছে। খেলাধুলাই একমাত্র কাজ না যা দিয়ে দেশের উন্নতি করা যায়। পরিবেশ রক্ষার কাজটাও যে অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটাও প্রাইম মিনিস্টার বুঝিয়ে দিয়েছেন। তোমরা নিশ্চয়ই দেখেছো, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তোমার বাসার আশেপাশে অনেকে বিভিন্ন রকম ময়লা ফেলে যায়, বিভিন্ন রকম প্লাস্টিকের বোতল ফেলে যায়, সেটি পুকুর হোক, নদী নালা হোক, বাসার আশেপাশে। এখন থেকে যদি এরকম কোনো দৃশ্য তোমাদের চোখে পড়ে, প্লিজ
তোমরা তাকে বারণ করবে, দরকার হলে সেই ময়লাটি তোমরা তুলে নিয়ে গিয়ে যেইখানে ময়লা ফেলার জায়গা নির্দিষ্ট সেই জায়গায় ময়লা ফেলতে হবে। নতুন করে স্পোর্টসের ফাইনাল ডেটা ছিল প্রতিযোগিতায় ঠাসা একদিন। বালক বালিকা দুই গ্রুপ থেকেই ফুটবল, ক্রিকেট, দৌড়ের কম্পিটিশন হয়েছে। চ্যাম্পিয়নদের মেডেল পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেই সঙ্গে দেশ গড়ার আহ্বানটাও করেছেন। ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশের উন্নতির সুযোগ ও সম্ভাবনা নিয়েও কথা বলেছেন তিনি। 80 দশকে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে শুরু হয় নতুন কুড়ি। নামের মতোই ফুল হয়ে ফোটার সম্ভাবনা আছে যাদের, তাদেরকে নিয়ে বিশেষ পরিকল্পনা সাজায় তৎকালীন সরকার। মাঝে লম্বা একটা সময় যাত্রা থেমে থাকলেও বাকি থাকা কাজটা পরিপূর্ণ করতে এগিয়ে আসে তারেক রহমানের সরকার। শিশু কিশোরদের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে সেই স্বপ্ন দেখেন প্রধানমন্ত্রী, আর সে পথে আলোর দিশারি হয়ে পাশে থাকবে নতুন কুড়ি স্পোর্টস। নতুন কুড়ির নতুন শুরুটাও সহজ ছিল না। লাখ লাখ অংশগ্রহণকারী শিক্ষার্থী, আনুষঙ্গিক ব্যবস্থাপনার চ্যালেঞ্জ উতরে ক্রীড়া মন্ত্রণালয় সফল করেছে এই ইভেন্ট। তবে স্বপ্নটা এখানেই শেষ না, নেক্সট অ্যাপিয়ারেন্সটা হবে আরও ভালো, আরও আলোচিত। আমাদের নতুন করে স্পোর্টস আজকে প্রথম আসরের শেষ দিন, কিন্তু দ্বিতীয় আসরের কার্যক্রম ইতিমধ্যে 1 জুলাই থেকে অনলাইন কার্যক্রম শুরু হয়েছে এবং আমাদের এই কার্যক্রম আগামী আগস্ট পর্যন্ত চলমান থাকবে এবং ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর প্রধান অতিথির সানুগ্রহে জ্ঞাপন করে ইনশাআল্লাহ আমরা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে আমাদের দ্বিতীয় আসর নতুন করে ইনশাআল্লাহ শুরু হবে। আবু নাইম, 71। আমাদের প্রথম নতুন করে আসরটি আমরা উপজেলা পর্যায়ে। একটা যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু গল্পটা এখানেই থেমে যায়নি। ট্রফি হাতছাড়া হয়েছে, তবুও হারেনি যে মানুষটা। দ্য গ্রেট ওয়াল বাজ পাখি খ্যাত বিশ্বকাপ জয়ী তারকা এমিলিয়ানো মার্তিনেজকে নিয়ে শুরু হয়েছে দড়ি টানাটানি। এক প্রান্তে তুরিনের ডাক, অন্য প্রান্তে ভিলা পার্কের অটল টান, যে ভাগ্য নিজেই দুহাতে টেনে ধরেছে তাকে। এবার পাল্টাপাল্টি কথার লড়াইয়ে দুই দল কেউই যে এমিকে হাতছাড়া করতে নারাজ। কিন্তু প্রশ্ন হলো, দিবু আসলে কি চান? বিস্তারিত তাজিন খন্দকারের রিপোর্টে। ফাইনালের মঞ্চে যেন গোল পোস্টের সামনে দাঁড়িয়েছিল এক দানব। স্পেনের একের পর এক আক্রমণ, আর তার সামনে অটল এক দেয়াল, দ্য গ্রেট এমি মার্তিনেজ ওয়াল। যখন পুরো স্টেডিয়াম নিঃশ্বাস আটকে রেখেছিল, তখন এমি যেন লিখছিলেন নিজের এক মহাকাব্য। হাতের গ্লাভসে জমা হচ্ছিল স্বপ্ন, চোখে ছিল আগুন, আর প্রতিটা সেভ যেন বলছিল নট টুডে। তবু শেষ হাসি হাসে স্পেন। ট্রফি হাতছাড়া হয় আর্জেন্টিনার, কিন্তু হার মানেনি এমির লড়াই। শেষ থেকে শুরু কথাটা যেন একেবারে এমির সঙ্গে মিলে যায়। বিশ্বকাপের স্বপ্ন যেখান থেকে শেষ, সেখান থেকে নতুন সূর্যাস্তের রক্তিম আভা। কথায় বলে না, হীরা কাদায় পড়লেও হীরাই থাকে। সেই হীরাকেই এবার নিজেদের মুকুটে বসাতে চায় ইতালিয়ান জায়ান্ট ইউভেন্টাস। এমি মার্তিনেজকে নিয়ে নতুন করে জোরালো হয়েছে ট্রান্সফার স্পেকুলেশন। ইউভেন্টাস কোচ লুসিয়ানো স্পালেত্তি তো সরাসরি বলেই দিয়েছেন, দিবু মার্তিনেজ, হি ইজ আ গোলকিপার হু ওয়ান্টস টু চেঞ্জ টিম অ্যান্ড উই আর লুকিং ফর হিম। অর্থাৎ স্প্যালেত্তির দাবি ক্লাব বদলাতে চান বিশ্বকাপ জয়ী গোলরক্ষক। আর এখানেই শুরু নতুন বিতর্ক, কারণ অ্যাস্টন ভিলার অবস্থান একেবারে পরিষ্কার। তাদের ভাষ্যমতে এমি ইজ নট ফর সেল। 2020-এ আর্সেনাল থেকে যোগ দেওয়ার পর ভিলার জার্সিতে 256 ম্যাচ, 80টা ক্লিন শিট আছে দিবু মার্তিনেজের। দলের অন্যতম ভরসার নাম এমি। তাই ইতালির ডাক এলেও গাছে কাঁঠাল, গোঁফে তেল দিতে নারাজ ইংলিশ ক্লাবটা। তবে ইউভেন্টাস থেমে নেই। ক্লাবের প্রধান নির্বাহী জিওভান্নি কার্নেভালিও স্বীকার করেছেন এমি তাদের নজরে আছেন। আর্জেন্টাইন সুপারস্টারের ট্রান্সফার সাগা নিয়ে কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন, মার্তিনেজ আমাদের নজরে আছেন, তবে সিদ্ধান্ত নেয়ার আগে সব দিক ভেবে দেখতে হবে, কারণ বর্তমানে কিছু খেলোয়াড়ের মূল্যায়ন বাস্তবতার চেয়ে অনেক বেশি। অর্থাৎ আগ্রহ আছে, কিন্তু দাম শুনে হাঁস ফাঁস করছে ইউভেন্টাস। শুধু তো আর আবেগে গা ভাসালে চলবে না। অন্যদিকে অ্যাস্টন ভিলার পরিচালক দামিয়ান ভিদাগানিয়াস জানায়, মার্তিনেজ আমাদের সঙ্গেই থাকছে। আমাদের প্রকল্পের জন্য সেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। এই গ্রীষ্মে তাকে ছেড়ে দেওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই। একদিকে ইউভেন্টাসের নিরবচ্ছিন্ন চেষ্টা আর প্রলোভন, অন্যদিকে অ্যাস্টন ভিলার অনড় অবস্থান। এমি মার্তিনেজকে ঘিরে ট্রান্সফার সাগা এখন জমে উঠেছে সিনেমার ক্লাইম্যাক্সের মতো। শেষ পর্যন্ত কি অ্যাস্টন ভিলা ছেড়ে নতুন কোনো চয়েসে, নতুন কোনো ডেস্টিনেশনে তুরিনের পথে হাঁটবেন আর্জেন্টাইন এই শর্ট স্টপার? তাজিন খন্দকার, 71।
বিশ্বকাপের মঞ্চে শেষ বাঁশি বাজে একবার, কিন্তু পরাজয়ের শব্দ বাজতে থাকে আরো অনেক দিন। স্পেনের কাছে ফাইনাল হারের 7 দিন পরেও সেই শব্দ তাড়া করছে লিওনেল স্কালোনিকে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে সচরাচর নীরব থাকা আর্জেন্টিনা কোচ এবার কলম ধরেছেন, সমর্থকদের কাছে চেয়েছেন ক্ষমা, শিষ্যদের ডেকেছেন যোদ্ধা, আর মনে করিয়ে দিয়েছেন কাপ হারানো যায় কিন্তু লড়াইয়ের পরিচয় নয়। জুবাইর নূরের রিপোর্ট। যার একজন আর্জেন্টাইন বন্ধু আছে তার কাছে অমূল্য সম্পদ আছে। বিশ্বকাপ হারার 7 দিন পর লিওনেল স্কালোনির চিঠির শেষ বাক্য এটি, অথচ এই একটি বাক্যের মধ্যেই লুকিয়ে আছে আর্জেন্টিনার পুরো বিশ্বকাপ। বন্ধুত্ব, ভালোবাসা, যন্ত্রণা এবং শেষ বাঁশির পরও একে অন্যের হাত না ছাড়ার গল্প। কাতারে তার হাতেই উঠেছিল সোনালী ট্রফি। 4 বছর পর নিউ জার্সিতে সেই হাতই থেমে গেল বিশ্বকাপ থেকে মাত্র এক ধাপ দূরে। 2022 সালে যে স্কালোনি আর্জেন্টিনার 36 বছরের অপেক্ষা মুছেছিলেন, 2026 সালে তাকেই লিখতে হলো আমি দুঃখিত। স্পেনের কাছে 1-0 গোলের ফাইনাল হার শুধু আর্জেন্টিনার টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভাঙেনি, থামিয়ে দিয়েছে একটি প্রজন্মের অমরত্বের দিকে ছুটে চলাও। 7 দিন পর আবেগ কিছুটা স্থির হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলা চিঠি লিখেছেন স্কালোনি। চিঠির শুরুতেই গত এক সপ্তাহকে অনুভূতির রোলার কোস্টার হিসাবে তুলে ধরেছেন আর্জেন্টাইন কোচ। দুঃখের সঙ্গে আনন্দ, কান্নার পাশে হাসি, উৎকণ্ঠার বিপরীতে শান্তি। বিশ্বকাপ পরবর্তী প্রতিটি মুহূর্ত যেন তার ভেতরে খেলছে এক আলাদা ম্যাচ। তারপরেই ক্ষমা প্রার্থনা। সমর্থকদের আরেকটি ট্রফি উপহার দিতে না পারার আক্ষেপ জানিয়ে স্কালোনি লিখেছেন, সেই আনন্দ হয়তো কয়েকদিনের জন্য হলেও মানুষের জীবনের কষ্ট ভুলিয়ে দিতে পারত, তবে তার বার্তার গভীরতা ফলের চেয়েও বড়। শিষ্যদের যোদ্ধা আখ্যা দিয়ে স্কালোনি বলেছেন, হাল না ছাড়া, নিঃশেষ হয়ে গিয়েও শেষ শক্তিটুকু ঢেলে দেয়া এবং শরীর সাড়া না দিলেও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকাই তাদের সত্যিকারের ট্রফি। জানিয়েছেন, স্ত্রীকে দলের কথা বলার সময়ও তিনি যোদ্ধা নামেই ডাকতেন শিষ্যদের। ফাইনাল ব্যর্থতার দায় নিজে নিয়েছেন স্কালোনি, কিন্তু খেলোয়াড়দের সামনে দাঁড় করাননি কাঠগড়ায়, বরং বাইরের কঠিন সমালোচনা থেকে আড়াল করে তাদের লড়াই, ত্যাগ ও মানসিক শক্তিকেই সামনে এনেছেন। কোচিং স্টাফ, খেলোয়াড়, এএফএ কর্মকর্তা এবং পর্দার আড়ালের কর্মীদের প্রতি জানিয়েছেন কৃতজ্ঞতা। ধন্যবাদ দিয়েছেন সেই সমর্থকদের যারা শিরোপা না এলেও ভালোবাসার পতাকা নামাননি। সত্যিই তো, যার একজন আর্জেন্টাইন বন্ধু আছে তার কাছে অমূল্য সম্পদ আছে। আপনি মানুন আর নাই বা মানুন, আলবিসেলেস্তেদের বন্ধু লিওনেল স্কালোনি আকাশী সাদা রঙের এক অমূল্য সম্পদ। জুবাইর নূর, 71। বিশ্বকাপ শেষে সব মনোযোগ দল বদলে বড় নাম বাগিয়ে নেওয়ার চেষ্টায় আছে নামি দামি ক্লাবগুলো। এদিকে রিয়াল মাদ্রিদের অন্যতম সেরা পারফর্মার ভিনিসিয়াস জুনিয়র আছেন এই আলোচনায়। শিরোপাজয়ী ইংলিশ ক্লাব আর্সেনাল এই ব্রাজিলিয়ান স্টারকে দলে নেওয়ার অপেক্ষায় আছে। ভিনি টু আর্সেনাল ডিলের সর্বশেষ অবস্থা থাকছে মঈন হাসানের রিপোর্টে। ক্লাব দুটোর নাম রিয়াল মাদ্রিদ ও আর্সেনাল। ফুটবলারের নাম ভিনিসিয়াস জুনিয়র। দলবদলের মৌসুমে সবচেয়ে আলোচিত খবর বলা যেতে পারে। ভিনিসিয়াস কি শেষ পর্যন্ত আর্সেনালের পথে পা বাড়াবেন? যদি সিদ্ধান্ত তেমনই হয়, ভিনিকে দলে নিতে একরকম টাকার বস্তা হাতে মুখিয়ে আছে ইংলিশ ক্লাবটি। ভিনিসিয়াসের নতুন চুক্তি নিয়ে রিয়াল মাদ্রিদের সাথে দীর্ঘদিন ধরেই অচল অবস্থা। এখন চলছে চুক্তির শেষ 12 মাস, আর এখানেই আর্সেনাল খুব আগ্রহ নিয়ে হাত বাড়িয়েছে। দ্য অ্যাথলেটিকের প্রতিবেদন বলছে, রিয়াল মাদ্রিদ যদি ভিনির সাথে নতুন কোনো চুক্তিতে না যায়, আর্সেনাল সম্ভব সবকিছুই করবে এই ফরওয়ার্ডকে দলে পেতে। এখনো প্রাথমিক পর্যায়ে আছে আলোচনা। জানা যায় রিয়াল মাদ্রিদের কাছে ভিনিসিয়াস বছরে 20 মিলিয়ন ইউরো দাবি করছে, যা মাদ্রিদের বর্তমান অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ না। আর এখানেই শুরু হয় মূল সমস্যা। রিয়াল মাদ্রিদের দলগত পারফরমেন্স নিয়ে প্রশ্ন উঠলেও ভিনিসিয়াস ছিলেন অনন্য। 2025-26 মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল সংখ্যা 22টি। শুধু ক্লাবেই নয়, ব্রাজিলের জার্সিতে বিশ্বকাপে 5 ম্যাচ খেলে 4 গোল করেন। ভিনি যেন আরো নতুনভাবে হাজির হয়েছিলেন গেল বিশ্বকাপের মঞ্চে। ওদিকে ইংলিশ ক্লাব আর্সেনালও আছে তাদের সেরা অবস্থানে। সবশেষ প্রিমিয়ার লিগ শিরোপা জয়, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলা, এক বদলে যাওয়া দলের প্রতিচ্ছবি। ভিনিসিয়াস যদি সেই ক্লাবের অংশ হয়, তবে গানার্সরা হতে পারে আরও শক্তিশালী। ভিনিসিয়াস যদি আর্সেনালে আসে, তবে দুজন ব্রাজিলিয়ান সতীর্থ পাচ্ছে, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও গ্যাব্রিয়েল মার্টিনেলি। নিশ্চয়ই তারা ভিনিকে দলে নিতে চাইবেন। এবারের মৌসুমের অন্যতম আলোচিত দলবদলটা শেষ পর্যন্ত হবে কিনা তা দেখার অপেক্ষায় আছেন ফুটবল ভক্তরা।
মঈন হাসান, ৭১। নেইমার কি কোনো কারণে বিরক্ত? প্রশ্নটা আসতেই পারে। তার কার্যকলাপ অন্তত তেমনটা ইঙ্গিত করছে। সান্তোসের ড্রেসিং রুমে সতীর্থদের সাথে খারাপ আচরণ, অনুমতি ছাড়া ট্রেনিং গ্রাউন্ড ছেড়ে যাওয়া, এমন নানা অভিযোগ ধেয়ে আসছে ব্রাজিলিয়ান সুপারস্টারের দিকে। বিশ্বকাপের পর কি হলো নেইমারের? বিস্তারিত মঈন হাসানের আরেকটা রিপোর্টে। যন্ত্রণায় শেষ হয় বিশ্বকাপ, বুক দুরু চোখ ছলছল। ব্রাজিলের বিদায়, নেইমারের কান্না। ম্যাচ শেষ, আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ। বার্তাটা এমনই ছিল। সান্তোস বয় নেইমারের হঠাৎ কি হলো? এই প্রশ্নটা আপনার মনে আসতে পারে, যার অনেক কারণ নেইমার তৈরি করছেন। বিশ্বকাপের পর সান্তোসের প্রথম ম্যাচ ছিল চ্যাপেকোয়েন্সের বিপক্ষে, যে ম্যাচে জোড়া গোল করেন নেইমার জুনিয়র। প্রতিপক্ষের সাথে ধাক্কাধাক্কি করার কারণে নেইমারকে একটা হলুদ কার্ডও দেখান রেফারি। তবে ঝামেলাটা হয় দৃষ্টির বাইরে। ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম গ্লোবোর প্রতিবেদন বলছে, বিরতির সময় ড্রেসিং রুমে নিজ সতীর্থদের সাথে খারাপ আচরণ করেন নেইমার। সতীর্থ দুজনের নামও উল্লেখ করে সংবাদ মাধ্যমটি। মিডফিল্ডার গ্যাব্রিয়েল বোনটেম্পো ও ডিফেন্ডার জোয়াও আনানিয়াস, যাদের সঙ্গে অসম্মানের সাথে কথা বলেন নেইমার। এমনকি পুরো পরিস্থিতি নাকি ছিল সীমা ছাড়ানো। এই আচরণের বাইরেও মাঠে তার কার্যকলাপে বিরক্ত সতীর্থরা। মাঠে থাকা অবস্থায় সবার সামনেই সতীর্থদের সমালোচনা করেন নেইমার। প্রতিবেদনটিতে উঠে এসেছে এমন খবর। নেইমার এক ভিডিও বার্তায় অবশ্য জানিয়েছেন, এমন কোনো ঘটনা ঘটেনি। সতীর্থদের অসম্মান করেননি তিনি। কাউকে মিথ্যা না বলার অনুরোধ করেছেন ব্রাজিলিয়ান তারকা। ওদিকে নেইমারের ওপর আছে আরও অভিযোগ। চ্যাপেকোয়েন্সের সাথে ২-২ গোলের সমতায় শেষ হওয়া ম্যাচের কয়েক ঘন্টা পর ছিল দলের অনুশীলন, কিন্তু সেখানে খুব অল্প সময় ছিলেন নেইমার এবং কাউকে না বলেই ট্রেনিং গ্রাউন্ড থেকে চলে যান। সম্প্রতি পোকার টুর্নামেন্টে অংশ নিয়ে বেশ সমালোচিত হন নেইমার। সমালোচনার জবাবও দেন কাঠখোট্টাভাবেই। সেই সমালোচনার রেশ শেষ হতে না হতেই নতুন আলোচনায় সান্তোস বয়। তবে কি বিশ্বকাপ শেষ হওয়ার পর সময়টা মেনে নিতে পারছেন না নেইমার? প্রশ্নটা থেকে যাচ্ছে। মঈন হাসান, ৭১। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।